আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের পাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ সিরাজুল আমিন চৌধুরী, সহকারী শিক্ষক বাংলা, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট। আমাদের আজকের পাঠ্য বিষয় হচ্ছে বাংলা প্রথম পত্র গদ্য, নবম দশম শ্রেণীর। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা প্রথমে কিছু ছবি দেখব। ছবিগুলা তোমরা ভালো করে দেখবে এবং আমরা বলার চেষ্টা করব। তোমরা বলার চেষ্টা করবে যে আমরা আজকে কোন পাঠ পড়তে যাচ্ছি। আমরা ৬টি ছবি এখানে প্রদর্শন করলাম। ৬টি ছবি একটা বিষয়ের সাথে সম্পৃক্ত এবং সেই বিষয়টি তোমরা নিশ্চয়ই ধরতে পেরেছো এবং আমাদের সেই বিষয়টাই হচ্ছে বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ সম্পর্কিত। তো আমাদের আজকের পাঠ্য বিষয় হচ্ছে পয়লা বৈশাখ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নেই আমাদের আজকের পাঠ্য বিষয়ের কি কি শিক্ষণফল আমরা দেখব। লেখক পরিচিতি, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের স্বরূপ বলতে পারবে, বাংলা নববর্ষের সঙ্গে বাংলাদেশের জাতীয়তাবোধের ঐক্যসূত্র ব্যাখ্যা করতে পারবে, বাংলা পয়লা বৈশাখের সার্বজনীনতা সম্পর্কে বলতে পারবে। এছাড়াও আমরা আরো কিছু বিষয় দেখব। আমাদের পাঠের যে শব্দার্থ টিকা আছে, এগুলোর প্রতি আমরা একটু লক্ষ্য করব। তো প্রথমেই দেখি আমরা লেখক পরিচিতি। কবির চৌধুরী, তোমরা দেখতে পাচ্ছ কবির চৌধুরীর একটা ছবি। তো প্রথমেই আমরা দেখি তার জন্ম পরিচয়টা। কবির চৌধুরী 1923 সালের 9 ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। তার পিতামাতা হচ্ছেন আব্দুল হালিম চৌধুরী এবং আফিয়া বেগম। তিনি কর্মজীবনে চাকরি এবং অধ্যাপনা দিয়েই তার কর্মজীবন শেষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে তিনি অবসর গ্রহণ করেন। তার সৃষ্টিকর্ম অনেকগুলো সাহিত্যকর্ম তার আছে। ছয় সঙ্গীত, প্রাচীন ইংরেজি কাব্য সাহিত্য, আধুনিক মার্কিন সাহিত্য, সাহিত্যকোষ, অদাল থেকে প্রস্তু, পুস্কিন ও অন্যান্য, বঙ্গবন্ধু শেখ মুজিব, মুক্তিযুদ্ধ চর্চা, ছোটদের ইংরেজি সাহিত্যের ইতিহাস, ছবি, কথা, সুর, শহীদের প্রতীক্ষায় ইত্যাদি। কবির চৌধুরী 2011 সালে 13 ডিসেম্বর তারিখে পরলোক গমন করেন বা মৃত্যুবরণ করেন। তো প্রথমেই আমরা কিছু শব্দার্থর দিকে লক্ষ্য করব। নির্জীবতা, প্রাণ শূন্য। আমরা একটা ছবি নিয়ে আসছি। সোৎসাহ মানে আগ্রহ সহকারে, গৌরবমণ্ডিত, মর্যাদাপূর্ণ। আমরা মুক্তিযুদ্ধের একটা ছবি নিয়ে আসছি। নওরোজ মানে নতুন দিন। স্বাদেশিকতা, দেশপ্রেমিকতা। দেশপ্রেমের জন্যই জাতির সূর্য সন্তানরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। জাতীয়তা মানে স্বজাতি প্রীতি। কেন স্বজাতি প্রীতির বার্তা বহন করে পতাকার জন্য আমরা একটা পতাকার ছবি নিয়ে এসেছি। প্রত্যক্ষ অভিঘাত, সরাসরি আঘাত। সাম্রাজ্যবাদ, পররাজ্যের উপর কর্তৃত্ব স্বরূপ রাজনৈতিক কূটকৌশল, যেটা ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়ান কোম্পানির মাধ্যমে ব্রিটিশ ভারতে চালিয়েছিল। ক্ষীণ দৃষ্টি মানে হচ্ছে সংকীর্ণ দৃষ্টি। নেক্কারজনক, অত্যন্ত নিন্দনীয়। হালখাতা, নতুন বছরের হিসাব নিকাশের জন্য নতুন খাতা আরম্ভের উৎসব। বর্জুয়া বিলাস, মধ্যবিত্ত শ্রেণীর মানুষের শখ। রাখি বন্ধন, শ্রাবণ পূর্ণিমায় প্রিয়জনদের হাতে ডান হাতে মঙ্গল কামনায় রাখি বেঁধে দেওয়ার উৎসব। সামাজিক প্রকৌশলী, সমাজ বিনির্মাণের কারিগর।
শোভিনিস্টিক, আত্মগৌরব মতবাদী। এই হচ্ছে আমাদের শব্দার্থ টিকা। আমরা পাঠ বিশ্লেষণে যাব। পয়লা বৈশাখ কবির চৌধুরীর পাঠ বিশ্লেষণে আমরা প্রথমেই দেখো, পয়লা বৈশাখ পাঠের উৎস হচ্ছে বাংলা একাডেমি থেকে প্রকাশিত 2008 সালে বাংলাদেশের উৎসব নববর্ষ নামক গ্রন্থ থেকে রচনাটি নেওয়া হয়েছে। এই গ্রন্থটি সম্পাদনা করেছিলেন মোশাররফ হোসেন। পয়লা বৈশাখ রচনাটির ধরন, এই রচনাটি পড়েই আমরা যেটা বুঝতে পারলাম বা তোমরা যেটা বুঝতে পারলে, এটি হচ্ছে একটি প্রবন্ধ টাইপ রচনা। প্রবন্ধ হিসাবে পয়লা বৈশাখের সার্থকতা, আসলে প্রবন্ধের যে গুণগুলা থাকা দরকার, এই গুণগুলা সবগুলোই আছে এখানে। লেখক পয়লা বৈশাখ সম্পর্কে বা নববর্ষ সম্পর্কে বিশ্বের আরো বিভিন্ন দেশে যে উৎসবগুলা পালিত হয়, আরো টেনিসন বা রবীন্দ্রনাথ এদের যে একটা যোগসূত্র, এইগুলা প্রথমেই নিয়ে এসছেন, এবং বিভিন্ন দেশের মতো আমাদের দেশেও যে নববর্ষ সগৌরবে পালিত হয়, এই বিষয়টা এখানে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। এবং এই উৎসব পালন করতে বিভিন্ন সময় যে বিভিন্ন বাধা এসেছিল, এগুলো তিনি তথ্য উপাত্তর মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এই বিষয়গুলাই আসলে এরকম করেই আসলে প্রবন্ধ লেখা হয়। এর জন্য আমরা এটাকে বলতে পারি একটা সার্থক প্রবন্ধ। পয়লা বৈশাখ নামকরণের সার্থকতা, পয়লা বৈশাখ আসলে এই প্রবন্ধটা বাংলা নববর্ষকে কেন্দ্র করে। বাংলা নববর্ষ মানে বাংলা বছরের প্রথম দিন। বছরের প্রথম দিনে কি কি হয়, উৎসব, নাচ, গান, হ্যাঁ, এবং এই উৎসবকে কেন্দ্র করে বাঙালি জাতির যে ঐক্যের স্বরূপ তিনি এখানে তুলে ধরেছেন। সো এই পাঠের নাম যে পয়লা বৈশাখ, যদিও পয়লা বৈশাখ পহেলা বৈশাখ হচ্ছে শুদ্ধ রূপ, পয়লা বৈশাখ হিসেবে নিয়েছেন বাঙালি তার হৃদয় থেকে যে বৈশাখের নামকরণ করেছে পয়লা বৈশাখ, এই নামটা তিনি নিয়ে এসছেন। সো এই নামকরণটা অত্যন্ত সার্থক এবং যুক্তিসঙ্গত হয়েছে। তো আমরা যাব পাঠ বিশ্লেষণে। প্রথমেই আমরা দেখি একটু আদর্শ পাঠ। আমরা প্রথমে কিছু রবীন্দ্রনাথ এবং টেনিসনের এই কবিতাগুলা নিয়ে আসলাম। ঠিক আছে, দুঃখিত, আমরা আদর্শ পাঠে যাই। প্রথমে আমরা দেখব আদর্শ পাঠের প্রায় সব দেশ, সব জাতিগোষ্ঠীর মধ্যে সব সংস্কৃতি নববর্ষ উদযাপনের প্রথা প্রচলিত আছে। অবশ্য উদযাপনের রীতি, প্রকৃতি এবং পদ্ধতি প্রকরণের মধ্যে তারতম্য আছে, তবু সর্বক্ষেত্রেই একটি মৌলিক ঐক্য আমাদের চোখে পড়ে, তা হলো নবজন্ম বা পুনর্জন্ম বা পুনরুজ্জীবনের ধারণা। পুরনো, জীর্ণ ও অস্তিত্বকে বিদায় দিয়ে সতেজ সজীব নবীন এক জীবনের মধ্যে প্রবেশ করার আনন্দ অনুভূতি টেনিসন বলেন। টেনিসন কি বলেছেন দেখো, রিং আউট দি ওল্ড, রিং ইন দ্য নিউ, রিং হ্যাপি বেলস অ্যাটস দ্য স্নো, the year is going, let him go, ring out the false, ring in the true। এর মতো করে রবীন্দ্রনাথ এর কবিতায় আমরা লক্ষ্য করি, এসো এসো হে বৈশাখ, এসো এসো তাপস নিঃশ্বাস বায়ে, মুমুর সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, যাক এসো এসো, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রু বাষ্প সুদূরে মিলাক, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জড়া, অগ্নি স্নানে সূচি হোক ধরা। তো এই টেনিসন এবং কবিগুরু রবীন্দ্রনাথের কথার মধ্যে কোথায় যেন একটা মিল আমরা লক্ষ্য করি। হ্যাঁ, এই মিল থেকেই তখন
তার মধ্যে আমরা সেটা লক্ষ্য করি। একজন বলেছেন পয়লা জানুয়ারিকে উদ্দেশ্য করে, আরেকজন বলেছেন পয়লা বৈশাখকে আহ, মনে রেখে, কিন্তু কেন্দ্রীয় ভাবটি কিন্তু এখানে একই। পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙালির এক অনন্য উৎসব। হ্যাঁ, বাঙালি জাতিসত্তার একে সাথে একেবারে নিবিড়ভাবে এই পয়লা বৈশাখ আহ, উৎসবটি মিশে আছে। তার অন্যতম জাতীয় উৎসব, এর ঐতিহ্য সুপ্রাচীন ও গৌরবমণ্ডিত। অবশ্য কালের যাত্রাপথ ধরে এর উদযাপন রীতিতে নানা পালাবদল ঘটেছে, বিভিন্ন সময়ে তা বিভিন্ন মাত্রিকতা অর্জন করেছে। সুদূর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের যোগসূত্র ছিল অবিচ্ছেদ্য। প্রাচীন কৃষি সমাজের শীতকালীন নির্জীবতার পর নবজীবনের আবির্ভাবের ধারণার সঙ্গে বাংলা নববর্ষ উদযাপনের বিষয়টি সম্পর্কিত ছিল। একথা ভাবা অসঙ্গত নয়। একসময় গ্রাম নগর নির্বিশেষে বাংলা সব মানুষ, সে হিন্দু মুসলমান বৌদ্ধ কি খ্রিস্টান হোক, বাংলা নববর্ষের উৎসবে সোৎসাহে যোগ দিত। পরস্পরের বাড়িতে আসা যাওয়া, শুভেচ্ছা বিনিময়, খাওয়া দাওয়া, নানা রকম খেলাধুলা ও আনন্দ উৎসব, মেলা, প্রদর্শনী মিলে সারা বছরের অন্যান্য দিনগুলো থেকে সম্পূর্ণ স্বতন্ত্র হয়ে এই দিনটি গৌরবমণ্ডিত হয়ে উঠত। 350 বছরের বেশি আগে বিখ্যাত ঐতিহাসিক আবুল ফজল তার আইনে আকবরী গ্রন্থে বাংলা নববর্ষকে এদেশের জনগণের নৌরোজ বলে উল্লেখ করেছেন। অবশ্য তারও বহু শত বর্ষ আগে বাংলা মানুষ নানাভাবে এই দিনটি পালন করে আসছে। তো এই হচ্ছে আমাদের আদর্শ পাঠ, সৌরভ পাঠে তোমরা এই পাঠটা ভালো করে পড়বে। পালাবদল ঘটেছে, এখানে ঔপনিবেশিক শক্তি আসছে, শক্তি আসার পরে এই নববর্ষ উদযাপনে বিভিন্ন আঘাত এসছে, প্রতিঘাত এসছে। হ্যাঁ, বিংশ শতকের প্রথমার্ধে উদযাপনকে অবলম্বন জাতীয়বাদী অনুষঙ্গের সঙ্গে সাম্রাজ্য বিদ্বেষী চেতনা যুক্ত হয়েছিল। নতুন করে লক্ষ্য যায় 1947-এ দেশ বিভক্তির ফলে যে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। তখন নয়া উপনিবেশবাদী ক্ষীণদৃষ্টি ধর্মান্ধ পাকিস্তানি শাসক বর্গ যে মনোভাব প্রদর্শন করেন তা একই সঙ্গে কৌতূহলোদ্দীপক এবং ন্যাক্কারজনক। তখন এদেশে শিক্ষিত মানুষ এবং ধর্ম ও সম্প্রদায় নিরপেক্ষ একটি প্রতিবাদী মনোভাব হ্যাঁ গড়ে ওঠে। এবং এখানে লেখকের মনোভাব হচ্ছে তাদের দীর্ঘদিনের ধর্মনিরপেক্ষতার আদর্শের প্রতিফলন ঘটিয়েছে। হ্যাঁ, আজ স্বাধীন বাংলাদেশে এই দিনটি নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে উৎসব মুখর হয়ে ওঠে। ব্যবসায়ী মহলে হালখাতা ও মিঠাই বিতরণের অনুষ্ঠান তো আছেই, তার পাশাপাশি আছে নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, প্রদর্শনী ও মেলার আসর, সঙ্গীতানুষ্ঠান, কবিতা আবৃত্তি, আলোচনা সভা, বক্তৃতা, ভাষণ ইত্যাদি। তবে যে গ্রাম বাংলা ছিল পয়লা বৈশাখের আনন্দ অনুষ্ঠানের প্রাণকেন্দ্র, আজ অর্থনৈতিক কারণে শহরে, বিশেষভাবে রাজধানী ঢাকায় পয়লা বৈশাখকে উপলক্ষ করে এখন যে চাঞ্চল্য আনন্দ উৎসব দেখা যায় তা নিতান্তই মেকি, একথা বলা যাবে না। কিন্তু তার মধ্যে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত নাগরিকের বুর্জোয়া বিলাস ও ফ্যাশনের একটি বড় অংশ কাজ করছে, সে কথা মানতেই হবে। পয়লা বৈশাখকে এই অবস্থা থেকে উত্তরণ করা প্রয়োজন। বৃহত্তর জনজীবনের সঙ্গে শ্রমজীবী মানুষের অন্তঃসত্ত্বার সঙ্গে এর রাখি বন্ধনকে আবার নতুন করে বাঁধতে হবে। সেই লক্ষ্যে আমাদের আজ বাংলা নববর্ষের মধ্যে সচেতনভাবে নতুন মান্ত্রিকতা যোগ করতে হবে। বাংলা নববর্ষের উৎসব যে বিশেষভাবে ঐতিহ্যমণ্ডিত, শ্রেণীগত অবস্থান নির্বিশেষে সাধারণ মানুষের উৎসব, এর একান্ত ধর্মনিরপেক্ষ চরিত্র যে অত্যন্ত তাৎপর্যময়, আজ সে কথা আবার জোরের সঙ্গে বলা যায়। নিজেকে একবার একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বী বাংলাদেশের মানুষ হিসাবে ভেবে দেখুন, তাহলেই এর সোভিনিস্টিক দিকটি বুঝতে পারবেন। অথচ এ অঞ্চলের ঐতিহ্য তো তা নয়। ইংরেজ সাম্রাজ্যবাদী বেনিয়া শক্তির সামনে স্বাধীন বাংলার সূর্য ডুবে যাওয়ার পূর্ব মুহূর্তে সিরাজউদ্দৌলা শেষবারের মতো লড়াই করার জন্য ডাক দিয়েছিলেন হিন্দু মুসলমান উভয়কে। আমাদের ঐতিহ্য তো মীর মদন ও মোহনলালের, তিতুমির ও মঙ্গল পাণ্ডের, গোবিন্দদেব ও মুনির চৌধুরী। তবে কেন এখন এমন ঘটছে? পাকিস্তানি আমলের ধর্মের নামে নৃশংসতার ইতিহাস ভুলে যাওয়া কি এত সহজ? বাঙালির শ্রেষ্ঠ উৎসব বাংলা নববর্ষ উদযাপন আমাদের ধর্মনিরপেক্ষ চেতনাকে মহিমায়
অজেয় শক্তি ও মহিমায় পূর্ণ করুক, এই হোক আমাদের শুভকামনা। জয় পয়লা বৈশাখ। এই হচ্ছে আমাদের সমস্ত পাঠ। তো পয়লা বৈশাখ পাঠ থেকে আমরা যে যে বিষয়গুলো পাই, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য, ধর্মনিরপেক্ষ চেতনা, বাংলা নববর্ষের সাথে বাংলাদেশী জাতীয়তার ঐক্য, বিশ্ব ঐতিহ্যের সাথে বাংলাদেশী ঐতিহ্যের সেতুবন্ধন, পয়লা বৈশাখের সার্বজনীনতা, বাঙালি হৃদয়ে পয়লা বৈশাখের প্রভাব ইত্যাদি। এই হচ্ছে আমাদের আজকের পাঠ। তো এই পাঠ থেকে আমরা যেটা বুঝলাম, লেখক বলতে চেয়েছেন যে এই পয়লা বৈশাখ একসময় বাঙালির জাতির একেবারে সবার প্রাণের উৎসব ছিল, কিন্তু এখন এই মুহূর্তে অতি আধুনিক এই যুগে এটার মধ্যে একটা এমন একটা ভাব আসছে যে এটা কেন্দ্রীয় ভাবটা চলে গেছে ঢাকায়, এবং এখানে মধ্যবিত্ত এবং উচ্চবিত্তের শ্রেণীর একটা প্রভাব এখানে। কিন্তু যাদেরকে কেন্দ্র করে এই পয়লা বৈশাখের জন্ম এবং বেড়ে ওঠা, হ্যাঁ, এবং পয়লা বৈশাখের বিস্তৃতি, সেই যে কৃষক শ্রেণীর মানুষ বা গ্রামীণ জনগোষ্ঠীর মানুষ এখন পয়লা বৈশাখের সেই চেতনাকে ভুলে গেছে। তো লেখকের মনোভাব হচ্ছে সবার মধ্যে আবার যেন পয়লা বৈশাখের চেতনাটা ছড়িয়ে পড়ে। এই হচ্ছে আমাদের আজকের পাঠ। তো আমরা তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দিয়ে দেব। এই বাড়ির কাজটা তোমরা স্ক্রিনশট দিয়ে এই কি বলে প্রশ্নের আনসারটা সবাই লিখে ফেলবে। হুম, এই হচ্ছে আমাদের আজকের পাঠ। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই কামনা করে আজকের মতো এখানে বিদায় চাইছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।